আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রাজশাহী কলেজ শুধু প্রাকৃতিক দৃশ্যতে ভরপুর নয়। এখানে স্পটে স্পটে বিভিন্ন মনীষীদের হাদিস কোরআনের বিভিন্ন শিক্ষামূলক কোটেশনে ভরপুর। এই কলেজে প্রবেশের সাথে সাথে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায়। নিজেকে জানবো, নিজেকে বড় করব, এই কোটেশনগুলোর দিকে তাকালেই এই একটা অনুপ্রেরণা জাগে। একটা কোটেশন দিয়ে আজকে আমি আমার লেকচার শুরু করছি। মাদার তেরেসার একটি কোটেশন। তুমি যদি দৃশ্যমান মানুষকেই না ভালোবাসো, তবে অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসবে কিভাবে? বেশি বেশি নিজেকে ভালোবাসার, মানুষকে ভালোবাসার এবং জীবনকে ভালোবাসার আহ্বান জানিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করছি। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। সেই সাথে দুঃখ প্রকাশ করছি, রাজশাহী কলেজের স্টুডিও থেকে আজকে আমি সংযুক্ত হতে পারিনি কোভিড-19 এর লকডাউনের কারণে। বাসা থেকেই তোমাদের সাথে আজকে আমি সংযুক্ত হয়েছি। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের অণুজীব অধ্যায়, চতুর্থ অধ্যায় অণুজীবের আজকে লেকচার নাম্বার 4 এবং টপিকস ব্যাকটেরিয়া 2। তোমাদের আলোচনার সুবিধার জন্য ব্যাকটেরিয়া 2 এবং আজকে ব্যাকটেরিয়ার উপরে শেষ আলোচনা। আজকে আমরা প্রথমে শিরোনাম দেখে নেই বা শিক্ষণ বিষয়বস্তু দেখে নেই। আজকে আমরা ব্যাকটেরিয়ার জনন অর্থাৎ ব্যাকটেরিয়া কিভাবে সংখ্যা বৃদ্ধি করে এবং নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয় সে সম্পর্কে জানবো। এরপরে আমরা ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানবো, যেটাকে আমি সংক্ষেপে লিখছি অর্থ নই ভূ। এরপরে তোমাদের জন্য থাকবে প্রশ্নোত্তর পর্ব, যেটা থেকে আমি আজকে ক্লাসের সামারিও মানে আবিষ্কার করতে পারবো যে তোমরা আজকে আমার ক্লাসে কি জানতে পারলে, আমি এটা থেকে ফিডব্যাক পাবো। প্রশ্নোত্তর পর্ব, কাজে আমার ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। প্রথমেই ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়ার জনন কিন্তু 3 প্রকার। তোমরা জানো এমনি প্রকৃতিতে 3 ধরনের জনন দেখা যায়। এই 3 ধরনের জননই কিন্তু ব্যাকটেরিয়াতে দেখা যায়। অঙ্গজনন, যদি কোনো জীবের কোনো একটি অঙ্গ থেকে আলাদা, মাদার বডি থেকে বা মাতৃ যে দেহ সেটা থেকে আলাদা হয়ে অঙ্কুরিত হয়ে নতুন জীব তৈরি করে, সেটা হলো অঙ্গজ জনন। কোন একটা অঙ্গ অঙ্কুরিত হয়ে যাবে, নতুন একটা জীব সৃষ্টি হবে, অপত্য সৃষ্টি হবে, অথবা যেটাকে ইংলিশে বলছে যে বেবি অর্গানিজম। তো এই হলো অঙ্গজনন। তারপর আরেকটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন সহজ ভাষায় যেখানে গ্যামেট তৈরি হবে না, স্পোর তৈরি হবে, স্পোর অঙ্কুরিত হবে, নতুন জীব তৈরি হবে বা অপত্য তৈরি হবে, এটাকে বলা হচ্ছে অযৌন জনন। ব্যাকটেরিয়াতেও এই জনন দেখা যায়। এরপরে আছে যৌন জনন। যৌন জনন বলতে আমরা বুঝি যখন গ্যামেট তৈরির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে বলা হয় যৌন জনন। যে জননে গ্যামেট তৈরি হয় তাকে বলা হয় যৌন জনন। কিন্তু ব্যাকটেরিয়ার যৌন জননটা একটু অন্যরকম, সেটা আমরা আলোচনাতে জানতে পারবো পরবর্তী আলোচনাতে। এবার আমরা প্রথমে যাই অঙ্গজ জনন। অঙ্গজ জননটা দেখো 2 ভাবে দেখা যায়। এই যে ব্যাকটেরিয়াতে অঙ্গজ জনন দুই রকমের দেখা যায়। তার মধ্যে একটা হলো দ্বিবিভাজন, আর যেটাকে ইংলিশে বলে বাইনারি ফিশন, এবং আরেকটা দেখা যেতে পারে সেটা হলো মুকুলোদ্গম, যেটাকে ইংলিশে বলে বাডিং। আমরা এখন চিত্রের মাধ্যমে এই দ্বিবিভাজন এবং মুকুলোদ্গম আলোচনা করব। চিত্রগুলো তোমরা খুব সুন্দর খেয়াল করবে, চিত্রগুলো কিন্তু খুব সহজ এবং আমি নিজে একে অ্যানিমেশন দিয়ে দিয়ে তোমাদেরকে ধাপগুলো বোঝানোর চেষ্টা করব। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে দ্বিবিভাজন। দ্বিবিভাজনটা তোমরা একটু খেয়াল করবে, কিভাবে চিত্রতে বর্ণনা গল্পে গল্পে বলবো সেগুলো তোমরা মাথায় নেবে, তাহলে আর পড়তে হবে না। এভাবেই বর্ণনা করবে এবং এভাবেই চিত্রতে তোমরা লেবেল করবে আমি যেভাবে বলে দিব। প্রথমে হচ্ছে দ্বিবিভাজন, আর এটা মাথায় রাখবে, আমি কিন্তু বলেছিলাম ব্যাকটেরিয়ার সংজ্ঞার মধ্যে ছিল ব্যাকটেরিয়া
এমন একটা অণুজীব আদিকোষী অণুজীব যেটা সাধারণত সংখ্যা বৃদ্ধি করে কোন প্রক্রিয়াতে? বলা ছিল কিন্তু দ্বিবিভাজন, এটা মাথায় রেখো। কাজেই দ্বিবিভাজন এক ধরনের অঙ্গজ জনন। তাহলে আমরা আমাদের পরবর্তী যে দ্বিবিভাজন প্রথমে দেখব চিত্রের মাধ্যমে। কিভাবে আঁকবো আমরা একটু চলো দেখি। প্রথমে তোমরা দেখো দ্বিবিভাজনে এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা মাতৃ ব্যাকটেরিয়া। এই মা ব্যাকটেরিয়াটা কিভাবে একটা থেকে দুইটা হবে সেটার সায়েন্টিফিক ব্যাকটেরিয়া বিশ্লেষণ আমি করব, ব্যাখ্যা করব। প্রথমে দেখো যে জেনোমটা ব্যাকটেরিয়ার, এটা হলো জেনোম বা ব্যাকটেরিয়ার ডিএনএ। এখানে ব্যাকটেরিয়ার ডিএনএটা প্রথমে প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত হবে। ডিএনএটা প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত হবে। 2 নাম্বার ধাপে রেপ্লিকেশন ঘটবে। 2 নাম্বার ধাপে এই কিসের রেপ্লিকেশন ঘটবে? এই ব্যাকটেরিয়াল জেনোমের রেপ্লিকেশন ঘটবে। এই ছিল প্রথমে আমরা একটা মাদার ব্যাকটেরিয়া দেখলাম, দ্বিতীয় ধাপে দেখলাম যে মাদার ব্যাকটেরিয়ার ডিএনএটা প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত হবে। 3 নাম্বার ধাপে আমরা দেখতে পাচ্ছি মাদার ডিএনএর রেপ্লিকেশন হবে, কপি তৈরি হবে। তারপরে এই রেপ্লিকেশন, তোমরা যে ডট গুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে রেপ্লিকা। এই ডট গুলো হলো রেপ্লিকা। এই রেপ্লিকার কারণেই রেপ্লিকেশন ঘটে থাকে, এই রেপ্লিকা বরাবর। তো 4 নম্বর ধাপে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে ইলংগেশন ঘটবে প্লাজমা মেমব্রেনের। ইলংগেশন মানে বর্ধিতকরণ, লম্বা হবে, চওড়া হবে, যার কারণে এই রেপ্লিকা দুটো দুই প্রান্তে চলে যাবে। 4 নম্বর ধাপে কি হবে? ইলংগেশন ঘটবে প্লাজমা মেমব্রেনের এবং রেপ্লিকা গুলো দুই দিকে চলে যাবে। 5 নম্বর ধাপে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রস সেল ওয়াল তৈরি হবে। এই যে এখানে ক্রস সেল ওয়াল তৈরি হলো, এটা হলো ক্রস সেল ওয়াল তৈরি হচ্ছে একদম মাঝ বরাবর, দুই রেপ্লিকার মাঝ বরাবর, দুই প্রস্থ যে ডিএনএ তার মাঝ বরাবর ক্রস সেল ওয়াল তৈরি হবে এবং ওই ক্রস সেল ওয়াল বরাবর সেপারেশন হবে এবং দুটি আলাদা অপত্য বা নিউবর্ন ব্যাকটেরিয়া তৈরি হবে। তাহলে একটা মাদার ব্যাকটেরিয়া থেকে দুটো বেবি ব্যাকটেরিয়া তৈরি হবে। এই যে পদ্ধতি সংখ্যা বৃদ্ধি, এটাকে বলা হচ্ছে দ্বিবিভাজন বা ইংলিশে বলে বাইনারি ফিশন। এই বাইনারি ফিশনটা আমরা দেখলাম যে একটা থেকে দুটো হলো, তার যে ব্যাখ্যা আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। তোমরা যখন এটা লেভেল করবা এই 1 নাম্বার ধাপে লিখবা যে এটা একটা ব্যাকটেরিয়া। 2 নাম্বার ধাপে ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেন, ব্যাকটেরিয়ার ডিএনএটি প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত হবে। 3 নাম্বার ধাপে রেপ্লিকেশন ঘটবে ব্যাকটেরিয়াল ডিএনএ। 4 নম্বর ধাপে রেপ্লিকা ইলংগেশন ঘটবে কার? ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বা সেল ওয়ালে এবং দুটা রেপ্লিকা আস্তে আস্তে দুই প্রান্তের দিকে চলে যাবে। তারপরে 5 নাম্বার ধাপে কি হবে? ক্রস সেল ওয়াল তৈরি হবে। 6 নাম্বার ধাপে তোমরা দেখতে পাচ্ছ ক্রস সেল ওয়াল বরাবর সেপারেশন ঘটবে এবং দুটো, একটা থেকে দুটো নতুন অপত্য ব্যাকটেরিয়া তৈরি হবে। এটাকে বলা হচ্ছে দ্বিবিভাজন। আবার প্রত্যেকটা ব্যাকটেরিয়া যদি থেকে দুটো দুটো করে চারটা থেকে 8টা এভাবে জ্যামিতিক হারে দ্বিবিভাজন প্রক্রিয়াতে ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে থাকে। এটা এক ধরনের অঙ্গজনন। আবার তোমরা এই দ্বিবিভাজনকে কিন্তু অযৌন জননও বলতে পারো। কেন? কারণ এখানে কিন্তু কোনো প্রকারের গ্যামেট তৈরি হচ্ছে না। যেহেতু এখানে কোনো প্রকারের গ্যামেট তৈরি হচ্ছে না, সেই দিক থেকে বিচার করলে দ্বিবিভাজন প্রক্রিয়াকে আমরা অযৌন জননও বলতে পারি। এবার আমরা দেখব কিভাবে বাডিং এর মাধ্যমে যৌন জনন কমপ্লিট করে, কিভাবে বাডিং এর মাধ্যমে অঙ্গ জনন কমপ্লিট করে ব্যাকটেরিয়া। এখানে আমরা একটা মাদার ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। মাদার ব্যাকটেরিয়ার
এক বা একাধিক স্থানে বার্ড তৈরি হবে, বা যেগুলোকে বলা হয় মুকুল, এক বা একাধিক স্থানে মুকুল তৈরি হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা মুকুল। এবং এরপরে দেখা যাবে এটাকে বলে মুকুল বা বার্ড, কি বলে বার্ড। এরপরে মাদার যে ডিএনএ সেটা রেপ্লিকেশন করবে, একটা থেকে দুটো তৈরি হবে এবং একটা মুকুলের মধ্যে চলে যাবে, একটা মুকুল যে নতুন বার্ডের মধ্যে এক প্রস্ত ডিএনএ চলে যাবে এবং একটা থেকে এভাবে দুটো ব্যাকটেরিয়া তৈরি হবে। এই যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে মুকুলোদ্গম বা বার্ডিং। চিত্রটা খুব সহজ, তোমরা কিন্তু এটা আঁকতে ভয় পাবে না। এবার আমরা ব্যাকটেরিয়ার যে জননটা দেখবো সেটা হলো অযৌন জনন। অযৌন জনন মানে আমরা যেটা বললাম যে স্পোরের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি। স্পোরের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি যেটা ঘটে, স্পোর তৈরি হবে, স্পোর অঙ্কুরিত হবে এবং নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে। এখন অযৌন জননে সাধারণত দেখা গেছে ব্যাকটেরিয়া অযৌন জনন কমপ্লিট করে স্পোরে পরিণত হয় সাধারণত প্রতিকূলতা এড়ানোর জন্য। সে বিভিন্ন রকমের স্পোরে পরিণত হতে পারে। সেই স্পোর গুলো সম্পর্কে আমরা একটু দেখি। যেমন কনিডিয়াতে পরিণত হতে পারে। তারপরে কনিডিয়াতে পরিণত হয় কোন ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়াগুলো সূত্রাকার, সুতার মতন, তার বডিগুলো খন্ড খণ্ডে বিভক্ত হয়ে এক একটা আলাদা আলাদা স্পোরে পরিণত হয়, এগুলোকে বলে কনিডিয়া। এই কনিডিয়া গুলো এক একটা অঙ্কুরিত হয়ে এক একটা ব্যাকটেরিয়াতে পরিণত হবে। তাহলে কনিডিয়া কোনগুলো, যে সমস্ত ব্যাকটেরিয়া সুতার মতন, যার দেহগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে আলাদা আলাদা এক একটা স্পোরে পরিণত হয়, স্পোরগুলো অঙ্কুরিত হয়ে নতুন ব্যাকটেরিয়ায় পরিণত হয়। আবার দেখা গেছে কোনো এই কনিডিয়া গুলো যদি প্রতিকূলতা এড়ানোর জন্য সচল হয়ে যায়, অনেক সময় দেখা গেছে এগুলোর ফ্লাজেলা তৈরি হয়ে যায় প্রতিকূলতা এড়ানোর জন্য, হয়তো অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত গরম, যেটা তার জন্য ঠিক না, অথবা যে মানে পানিবিহীন, অক্সিজেনবিহীন কোনো কন্ডিশন, সেটা এড়ানোর জন্য দেখা গেছে যে অনেক সময় সে চলনাঙ্গ প্রাপ্ত হয় কনিডিয়া গুলো, তখন এটাকে বলা হয় গনিডিয়া। গনিডিয়ার মাধ্যমেও ব্যাকটেরিয়ার জনন হয়, অযৌন জনন হয়। আরেকটা স্পোর তৈরি হতে দেখা যায় যেটাকে বলছি জু স্পোর। কিছু ব্যাকটেরিয়া আছে সাধারণত প্রতিকূলতা এড়ানোর জন্য, এটা সংখ্যা বৃদ্ধির জন্য না। একটা ব্যাকটেরিয়া হয়তো বা কোনো একটা প্রতিকূল পরিবেশ, প্রচন্ড পানিতে সে বাঁচবে না, সে তখন চারপাশ দিয়ে তার ফ্লাজেলা প্রাপ্ত হয়, সচল হয়, তখন সেগুলোকে বলা হয় জু স্পোর। 4 নম্বর যেটা সাধারণত এটা বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই ঘটে, কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে ব্যাকটেরিয়া কি করে, অন্তরেণু। তোমরা এই যে এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছ অন্তরেণু। অন্তরেণুকে ইংলিশে বলে এন্ডোস্পোর। এন্ডোস্পোর, এন্ডোস্পোরে কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হলে ব্যাকটেরিয়া তার যে সেল ওয়াল, তার চারপাশে আরেকটা আবরণ, শক্ত আবরণ তৈরি করে, এটাকে বলা, এবং তখন তাকে বলা হয় এন্ডোস্পোর। যখন তার অনুকূল কোনো পরিবেশ তৈরি হয় তখন সে সেই খোলসটা থেকে বের হয়ে আবার পূর্বের রূপ নেয়। এটা আসলে সংখ্যা বৃদ্ধি হলো না, এটা প্রতিকূলতা এড়ানোর একটা উপায়। কিন্তু সে যখন এরকম পুরো একটা আবরণ দ্বারা আবৃত হয় তখন এটাকে বলা হয় এন্ডোস্পোর। এই ছিল ব্যাকটেরিয়ার অযৌন জননের কিছু স্পোর। কনিডিয়া, গনিডিয়া হতে পারে, জুস্পোরে পরিণত হতে পারে, অন্তরেণুতে পরিণত হতে পারে। এবার আমরা যৌন জননে যাব, ব্যাকটেরিয়ার যৌন জনন। ব্যাকটেরিয়ার যৌন জনন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার আছে। ব্যাকটেরিয়ার যৌন জনন প্রথম আবিষ্কার হয় 1946 সালে। যে ধারণা করা হলো, আবিষ্কৃত হলো যে ব্যাকটেরিয়াতে এক ধরনের আদি টাইপের যৌন জনন ঘটে, যেখানে কিনা কোনো গ্যামেট তৈরি হবে না। এই যৌন জননে কোনো গ্যামেট তৈরি হবে না, শুধু একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে জেনেটিক বস্তু বা ডিএনএ এর আদান প্রদান ঘটবে। কাজেই দেখা যাচ্ছে যে এই যৌন জননে একটা দাতা ব্যাকটেরিয়া থাকবে এবং একটা গ্রহিতা ব্যাকটেরিয়া থাকবে। দুটো ব্যাকটেরিয়া অংশগ্রহণ করবে, দাতা ব্যাকটেরিয়া, গ্রহিতা ব্যাকটেরিয়া। এবং এই আদান প্রদানের কারণে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া তৈরি হবে, কিন্তু কোনো প্রকারের সংখ্যা বৃদ্ধি ঘটবে না। এখানে নতুন বৈশিষ্ট্য, এক ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তু আরেক ব্যাকটেরিয়াতে এসে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা ব্যাকটেরিয়া তৈরি হবে।
আর এটা সম্পর্কে যে একটা দাতা থাকবে, এটার কোনো সংখ্যা বৃদ্ধি ঘটবে না। নতুন জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া তৈরি হবে। জেনেটিক বস্তুর আদান প্রদান হয় জন্য ব্যাকটেরিয়ার যৌন জননকে বলা হয় জেনেটিক রিকম্বিনেশন। কি বলা হয়? জেনেটিক রিকম্বিনেশন, যেটাকে বাংলায় বলে বংশগতীয় বস্তু, যে বংশগতীয় পরিবর্তন, যেটাকে বলা হয় বংশগতীয় আদান প্রদান, জেনেটিক বস্তুর আদান প্রদান, জেনেটিক রিকম্বিনেশন। কেন জেনেটিক রিকম্বিনেশন বলা হয় সেটা কিন্তু তোমরা বলতে পারবে। এখানে কিন্তু কোনো সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, গ্যামেট তৈরি হচ্ছে না, শুধুমাত্র নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া তৈরি হবে। কিভাবে? এরকম তিনটা পদ্ধতি প্রকৃতিতে দেখা গেছে, যে যৌন জনন তিন ভাবে ব্যাকটেরিয়াতে হতে দেখা গেছে: কনজুগেশন, ট্রান্সফরমেশন এন্ড ট্রান্সডাকশন। কোনো ব্যাপার না, কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন আমাদের এগুলো মনে থাকবে। আমরা এখন এই প্রথমে কনজুগেশন দেখব, তারপরে ট্রান্সফরমেশনটা দেখব এবং তারপরে ট্রান্সডাকশন দেখব। এই তিন ভাবেই প্রকৃতিতে ব্যাকটেরিয়া নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। তো কনজুগেশন কিভাবে, ট্রান্সফরমেশনের মাধ্যমে কিভাবে, ট্রান্সডাকশনের মাধ্যমে কিভাবে, সেটা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব এবং মনে রাখবো এবং বর্ণনা করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কনজুগেশন, ব্যাকটেরিয়ার কনজুগেশন। এখানে কিন্তু আমরা প্রথমে বলছি দুটো ব্যাকটেরিয়া অংশগ্রহণ করবে, একটা হচ্ছে দাতা আর একটা হলো গ্রহিতা। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কোষ F+, এখানে হলো একটা ব্যাকটেরিয়া F+, এ হলো দাতা, আর F- একটা ব্যাকটেরিয়া, এ হলো গ্রহিতা, এ গ্রহণ করবে জেনেটিক বস্তু। তো এই ব্যাকটেরিয়াতে কি কি আছে? এই যে ব্যাকটেরিয়া F+ ব্যাকটেরিয়াতে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়ার নিজস্ব জেনোম আছে এবং একটা এক্সট্রা ক্রোমোজোমাল রাউন্ডেড ট্রান্সফারেবল সেলফ রেপ্লিকেটেড একটা ডিএনএ থাকতে পারে। আমি বলছি সব ব্যাকটেরিয়াতে কিন্তু থাকে না। যে ব্যাকটেরিয়াতে থাকবে সে ব্যাকটেরিয়াকে বলা হয় প্লাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এখানে F+ চিহ্নিত করা হয়েছে কারণ এই প্লাজমিডটা ফার্টালিটি প্লাজমিড আছে। তাহলে আমরা দেখলাম যে দাতা ব্যাকটেরিয়াতে ফার্টালিটি প্লাজমিড থাকার কারণে এটা F+, আর এখানে এই যে F-, এখানে ফার্টালিটি প্লাজমিড না থাকার কারণে F-। এখন পাশাপাশি দুটো ব্যাকটেরিয়া আসবে F+, F-, এবং এদের মধ্যে একটা কনজুগেশন টিউব তৈরি হবে। কনজুগেশন টিউব তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হলো কনজুগেশন টিউব। দুটোর মধ্যে কনজুগেশন টিউব তৈরি হবে। এই কনজুগেশন টিউব তৈরি হবে এবং ব্যাকটেরিয়ার যে জেনোম, এটার কোনো পরিবর্তন হবে না, যে প্লাজমিড এটার রেপ্লিকেশন ঘটবে। দ্বিতীয় ধাপে তোমরা দেখতে পাচ্ছ কনজুগেশন টিউব তৈরি হবে। এই যে প্লাজমিডের রেপ্লিকেশন শুরু হয়েছে, অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি। তারপরে রেপ্লিকেশন হয়ে কনজুগেশন টিউবের মধ্যে দিয়ে যাত্রা করছে, যেটা তোমরা তৃতীয় ধাপে দেখতে পাচ্ছ। চতুর্থ ধাপে দেখা যাচ্ছে যে যাত্রা একটা থেকে আরেকটাতে কনজুগেশন টিউবের মধ্যে দিয়ে চলে গেছে, পুরো রেপ্লিকেশন হয়ে এখানে কমপ্লিট হয়ে গেছে, আরেকটাতে চলে আসা, ট্রান্সফার হয়ে গেছে রেপ্লিকেশন হয়ে। তো এখানে কনজুগেশন কমপ্লিট হওয়ার আরেকটু বাকি আছে। পরবর্তীতে যে ধাপ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে টিউবটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে এবং দুটো আলাদা আলাদা ব্যাকটেরিয়া তৈরি হবে। প্রথমটা তো অপরিবর্তিত থাকবে, দাতাটা অপরিবর্তিত থাকবে এবং গ্রহিতাটা, এখানে কি পরিবর্তন হলো, F- ব্যাকটেরিয়াটা F+ ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে যাবে। এখানে আমরা দুটোই F+ দেখতে পাচ্ছি। এখানে কি ঘটলো? এখানে কিন্তু সংখ্যা বৃদ্ধি ঘটলো না, এখানে F- F+ এ পরিণত হলো। এটা হলো কনজুগেশন। তাহলে আমরা কিভাবে সংজ্ঞা দিব কনজুগেশন কাকে বলে? ব্যাকটেরিয়ার যে যৌন জননে কনজুগেশন টিউবের মাধ্যমে জেনেটিক বস্তুর আদান প্রদান ঘটে এবং নতুন জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া তৈরি হয়, তাকে বলা হয় কনজুগেশন। এবার আমরা পরবর্তী চিত্রে যাব। 2 নম্বর যৌন জনন হলো ট্রান্সফরমেশন। এখানে দেখো চিত্র ট্রান্সফরমেশন আঁকতে আমরা 1, 2, 3, 4 চারটা এরকম বক্স আঁকাবো। প্রথম ক্ষেত্রে দেখো আমি প্রথম ক্ষেত্রে যেটা দেখাচ্ছি, এই যে ব্যাকটেরিয়া, এটা হলো
ব্যাকটেরিয়া 1 এর জিন। এখন ব্যাকটেরিয়া 1টা দেখো বিগলিত, প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা ব্যাকটেরিয়া। এটা হলো ব্যাকটেরিয়া 1। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ব্যাকটেরিয়া 1 এর জিন। ব্যাকটেরিয়া 1টা যখন ধ্বংস হয়ে যায় ওর ডিএনএ গুলো খন্ড খন্ড হয়ে প্রকৃতিতে ভেসে বেড়ায়। এই প্রাকৃতিক জিন আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া 2, এটা হলো ব্যাকটেরিয়া 2। ব্যাকটেরিয়া 2 হলো জীবিত ব্যাকটেরিয়া 2 তে প্রবেশ করছে মৃত ব্যাকটেরিয়া 1 এর জিন। এটা 2 নম্বর ধাপে তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বর ধাপে মৃত ব্যাকটেরিয়া 1 এর জিন প্রবেশ করছে 2 নম্বর ধাপে ব্যাকটেরিয়া 2 তে, জীবিত একটা ব্যাকটেরিয়া 2 তে। 3 নম্বর ধাপে দেখা যাবে যে এই ব্যাকটেরিয়ার যে মূল জেনোম সেটার রিপ্লেসমেন্টে একটা জিন বা এক বা একাধিক স্থানে রিপ্লেসমেন্টে যুক্ত হতে পারে। তো আমি এখানে একটা দেখাচ্ছি, একটা জিন একটা জেনোমকে রিপ্লেস করে সংযুক্ত হবে। সংযুক্ত হওয়ার পরে তখন এই পুরো অংশটাকে বলা হবে মেরোজাইগোট। কি বলা হবে? মেরোজাইগোট। আর পুরো অংশটাকে বলা হবে মেরোজাইগোট। আর রিপ্লেসমেন্টে যে মূল ক্রোমোজোমটা সেটা কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে 4 নম্বর ধাপে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া 1 এর বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া 2 তৈরি হবে। এটাকে বলা হয় ব্যাকটেরিয়া 3। এটা একটা নতুন স্ট্রেন, নতুন জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া 2। বলতে পারি না? হ্যাঁ বলতে পারি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া 3। তাহলে ব্যাকটেরিয়া 1 এটা মৃত ব্যাকটেরিয়া, এটা একটা জীবিত ব্যাকটেরিয়া 2। এটাতে ব্যাকটেরিয়া 1 এর জিন ট্রান্সফার হয়ে নতুন ব্যাকটেরিয়া 3 তৈরি হলো। আসলে নতুন ব্যাকটেরিয়া 3টা কি? ওটা কিন্তু ব্যাকটেরিয়া 2ই ছিল, ব্যাকটেরিয়া 1 এর জিন বহনকারী ব্যাকটেরিয়া 2। এটাই হলো ব্যাকটেরিয়া 3। এই প্রক্রিয়াটা হলো ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশনকে আমরা সংজ্ঞা দিব কিভাবে? যে জননে প্রকৃতিতে মুক্ত মৃত কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ যখন নতুন কোনো ব্যাকটেরিয়া জীবিত ব্যাকটেরিয়াতে স্বাধীনভাবে প্রবেশ করবে এবং মূল জেনোমের সেই জীবিত ব্যাকটেরিয়ার মূল জেনোমের সাথে সংযুক্ত হবে এবং নতুন বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া তৈরি হবে, তাকে বলা হয় ট্রান্সফরমেশন। সেই যৌন জননকে বলা হয় ট্রান্সফরমেশন। এখানে খেয়াল করো মেরোজাইগোট তৈরি হবে। এর আগের ক্ষেত্রে যেটা প্লাজমিডের আদান প্রদান হলো জন্য ওখানে কিন্তু মেরোজাইগোট টাইপের কিছু দেখা গেল না। এখানে কিন্তু দুটো ব্যাকটেরিয়ার জিনের যে রিকম্বিনেশন হলো এটাকে বলা হচ্ছে মেরোজাইগোট। মেরোজাইগোট কাকে বলে? ব্যাকটেরিয়ার যৌন জননে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে জেনেটিক বস্তু প্রবেশ করে যে নতুন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় সেটাকে বলা হয় মেরোজাইগোট। দাতা ব্যাকটেরিয়া এবং গ্রহিতা ব্যাকটেরিয়ার ডিএনএ সংযুক্ত হয়ে যে জাইগোট তৈরি হয় তাকে বলা হয় মেরোজাইগোট। এরপরে আমরা চলে যাব ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন হলো ব্যাকটেরিওফাজ। তোমরা এর আগের দিন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে দেখেছো ল্যামডা ফাজ সংখ্যা বৃদ্ধি করে লাইসোজেনিক চক্রের মাধ্যমে। এই ল্যামডা ফাজের মাধ্যমে যে যৌন জনন ঘটে তাকে বলা হয় ট্রান্সডাকশন। তাহলে আর ব্যাকটেরিওফাজের মধ্যে হলে কিন্তু সংখ্যা বৃদ্ধি হবে না, কারণ ব্যাকটেরিওফাজ কি করে? ব্যাকটেরিয়াকে কিন্তু সাথে সাথেই ধ্বংস করে দেয়। এখানে কিন্তু কয়েক জেনারেশন পর্যন্ত সুযোগ পায় না। কিন্তু ল্যামডা ফাজ যদি আক্রমণ করে তাহলে ব্যাকটেরিয়া কিন্তু কয়েক জেনারেশন পর্যন্ত সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং কোনো একটা জেনারেশনে গিয়ে লাইটিক চক্র কমপ্লিট করে ধ্বংস হয়ে যায়। তো সেই রকমই একটা ব্যাপার দেখো এখানে একটা ল্যামডা ফাজ ব্যাকটেরিয়া 1 কে ধ্বংস করে তার একটা জিন বহন করে নিয়ে আসছে। ব্যাকটেরিয়া 1 কে ধ্বংস করে যখন নতুন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, এটা হলো ব্যাকটেরিয়া 2। ব্যাকটেরিয়া 2 কে যখন আক্রমণ করবে তখন ব্যাকটেরিয়া 1 এর জিন সহ এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ডিএনএটা আছে। এখন এই ভাইরাল ডিএনএটার অনুপ্রবেশ বা পেনিট্রেশন ঘটবে ব্যাকটেরিয়া 2 তে। পেনিট্রেশন এই যেখানে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া 1 এর জিন সহ ভাইরাল ডিএনএটার
ব্যাকটেরিয়া 2 তে প্রবেশ। এটা হলো 2 নাম্বার ধাপ। এটা 1 নাম্বার ধাপ। আর 3 নাম্বার ধাপে কি ঘটে আমরা এবার দেখব। 3 নাম্বার ধাপে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ার 2 এর যে মূল জেনোম সেটা কি হবে, সেটা রিপ্লেসমেন্টে এই ভাইরাল ডিএনএটা যুক্ত হবে উইথ B1 এর জিন, উইথ B1 ব্যাকটেরিয়া 1 জিন, ব্যাকটেরিয়া 1 এর একটা জিন বহন করে আমরা দেখতে পাচ্ছি, সেটা সহ যুক্ত হবে। কিভাবে? এইভাবে অনুপ্রবেশের পরে এভাবে ইন্টিগ্রেশন ঘটবে ভাইরাল ডিএনএ এন্ড ব্যাকটেরিয়াল ডিএনএ। তোমরা কিন্তু এইটাকেও মেরোজাইগোট বলতে পারো। এখন পরবর্তী যে জেনারেশনে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা এইভাবে সংখ্যা বৃদ্ধি করবে, কিন্তু এই ভাইরাল ডিএনএ এর বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পাবে না। কিন্তু এই যে লাল রঙের যে জিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটার কিন্তু প্রকাশ ঘটবে, যার কারণে নতুন ব্যাকটেরিয়া B3 তৈরি হবে। যেটা কিনা B1 এর বৈশিষ্ট্য সম্পন্ন নতুন ব্যাকটেরিয়া 2। এভাবে ব্যাকটেরিয়া 2 ব্যাকটেরিয়া 3 তে পরিণত হবে এবং ব্যাকটেরিয়া 1 যে মৃত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফার্স্ট জিনটা আনছিল তারই বৈশিষ্ট্য বহন করবে এই ব্যাকটেরিয়া 3। এখানে কিন্তু ব্যাকটেরিয়াটার সংখ্যা বৃদ্ধি হলো না, যৌন জননের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা ব্যাকটেরিয়া তৈরি হলো। আশা করব তোমরা বুঝতে পারছো। তাহলে যে যৌন জননে বা যে জেনেটিক রিকম্বিনেশনে ফার্স্ট ভাইরাসের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সডাকশন। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে আলোচনা, সেটা হলো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানার আগে আমরা একটা অ্যানিমেশন দেখব। এই অ্যানিমেশন থেকে আমরা মানে উপলব্ধি করব যে ব্যাকটেরিয়া উপকারী নাকি ক্ষতিকর। আমরা একটা অ্যানিমেশন দেখব এখন। চলো। এখানে তুমি যাকে দেখলা উনি তোমাদেরই মতন মিস্টার স্মার্ট, এবং এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ দেখো ইনি কে? প্রকৃতি থেকে শিক্ষা নিতে হবে, আমরা তো বই পড়ি না। সেজন্য দেখো অ্যাটমসফেরিক নাইট্রোজেন। ওয়াও, এটা ও বললো আমি মিস্টার স্মার্ট। Atmospheric nitrogen কি বললো? I constitute around 78% of the year. 78% আমার অবস্থান বাতাসে। ও ভীষণ ব্যস্ত, ওর এখন নাইট্রোজেন সাইকেলের টাইম। ও ইটস টাইম ফর নাইট্রোজেন সাইকেল। ও নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করতে গাছের ভেতরে ডাইরেক্ট চলে যাচ্ছে। আমরা জানি প্রকৃতিতে যে নাইট্রোজেন আছে সেটা কিন্তু সরাসরি নেওয়া যায় না। দেখো ও কিন্তু সরাসরি গাছে প্রবেশ করতে পারলো না, গাছ ওকে ফেলে দিল। তাহলে কিভাবে গাছ এই নাইট্রোজেন গুলোকে গ্রহণ করবে? নাইট্রোজেন ছাড়া তো প্রোটিন তৈরি হবে না। গাছ বলল নো এন্ট্রি। Atmospheric nitrogen cannot be used directly by plants and animals. Nitrogen need to get converted to nitrogenous compound. This process is called nitrogen fixation. Nitrogen গাছের জন্য তখনই গ্রহণযোগ্য হবে যখন গাছটা একটা নাইট্রোজেনাস কম্পাউন্ডে পরিণত হবে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে। এখন গাছ তাকে বললো তুমি আমার মাটিতে যাও, লিগুমিনাস প্লান্ট, সেখানে আমার রুট নোডিউল আছে, সেখানে যাও। সেখানে গিয়ে দেখতে পেল একটা ব্যাকটেরিয়া বসে আছে। I dive in root nodules leguminous plant, a rhizobium bacteria। ও অপেক্ষা করছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে তাপে এবং চাপে
কিসে পরিণত করবে? আই এম গোয়িং টু কনভার্ট নাইট্রোজেন টু অ্যামোনিয়া। নাইট্রোজেন কনভার্ট হয়ে গেল অ্যামোনিয়াতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে। কি হলো? রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে। এই অ্যামোনিয়া গুলো মূলের থেকে মাটিতে চলে আসবে। আসার পরে দেখা গেল আরো দুটো ব্যাকটেরিয়া বসে আছে, তাপ এবং চাপ অপেক্ষা করছে। তারা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরা কি করে? অ্যামোনিয়াকে উই আর গোয়িং টু কনভার্ট অ্যামোনিয়া টু প্রথমে নাইট্রাইটস দেন নাইট্রেট। এই নাইট্রেট আকারে উদ্ভিদ খুব সহজে মাটি থেকে গ্রহণ করতে পারে। কিভাবে? অ্যামোনিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া প্রথমে নাইট্রাইট তারপরে নাইট্রেট। নাইট্রোজেন এভাবে নাইট্রোজেন ফিক্সেশন বিদ্যুৎ চক্র, বিদ্যুৎ যে ফ্লাশ হয়, যে বিদ্যুৎ চমকায় সেখানে তার মাধ্যমেও হতে পারে। এভাবে বৃষ্টির পানির মাধ্যমে মাটিতে আসতে পারে এই নাইট্রেট গুলো। টোটাল নাইট্রেট আবার উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে নেবে। সব উদ্ভিদে নিতে পারবে না। প্লান্ট টেক দিস নাইট্রেটস ফ্রম দা সয়েল। প্লান্ট কি করছে? এগুলো নিচ্ছে মূলের মাধ্যমে, এই নাইট্রেট গুলো, নাইট্রোজেন যৌগগুলোকে। কেন নিচ্ছে? প্লান্ট ইউজ দিস নাইট্রেটস টু মেক প্রোটিন। প্রোটিন তৈরির জন্য এই নাইট্রোজেন যৌগগুলোর দরকার। এরপর উদ্ভিদ কি করছে? উজাড় করে অ্যানিমেলকে খেতে দিচ্ছে। অ্যানিমেল ইট প্লান্টস টু গেট প্রোটিন। এভাবে উদ্ভিদ প্রোটিন তৈরি করছে, প্লান্ট পাচ্ছে। তারপরে অ্যানিমেল পাচ্ছে। অ্যানিমেল ডেড প্লান্ট, অ্যানিমেল এক্সট্রা কন্টেন নাইট্রোজেনাস ওয়াস্ট। এই নাইট্রোজেনাস ওয়াস্ট গুলো থেকেও কিছু নাইট্রোজেন কম্পাউন্ড মাটিতে মিশে যাবে। এই ওয়াস্ট গুলো দেখো পচে যাচ্ছে, পচে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে অ্যামোনিয়া তৈরি করবে। এগুলো অ্যামোনিয়া তৈরি করবে। অ্যামোনিয়া তৈরি করলে মাটিতে থাকে কিছু ব্যাকটেরিয়া, ওই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা আবার এগুলোকে কি করবে? নাইট্রেটে পরিণত করবে। এই নাইট্রেট গুলোর টোটাল নাইট্রেট, মাটিতে যত নাইট্রেট আসছে টোটাল নাইট্রেটের কিছু উদ্ভিদ গ্রহণ করবে। সাম নাইট্রেট আর এগেইন ইউজড বাই প্লান্ট এন্ড সাম নাইট্রেট, সবগুলো নাইট্রেট নেবে না। কিছু নাইট্রেট দেখা গেছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। Hello, we are going to convert this nitrogen, these nitrates back to atmospheric nitrogen. আবার সে ফিরে আসছে প্রকৃতিতে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে। এই ফিরে আসাটা কি দরকার ছিল না? প্রকৃতিতে 78% নাইট্রোজেন এভাবেই কিন্তু থাকে। হ্যাঁ, my percentage is constant in the year. এভাবে নাইট্রোজেন রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যামোনিয়াতে পরিণত হলো, অ্যামোনিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেটে পরিণত হলো, আবার বিদ্যুৎ চমকানোর মাধ্যমে কিছু নাইট্রেট তৈরি হলো। এই নাইট্রেট গুলো উদ্ভিদ নিল প্রোটিন তৈরি করার জন্য, উদ্ভিদ থেকে অ্যানিমেলে গেল খাওয়ার মাধ্যমে। এভাবে অ্যানিমেলের ওয়াস্ট, প্লান্ট ওয়াস্ট থেকে পচে গিয়ে কিছু অ্যামোনিয়া তৈরি হলো। এই অ্যামোনিয়া গুলো থেকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে আরো নাইট্রোজেন যুক্ত, নাইট্রেট যৌগ যুক্ত হলো মাটিতে। কিছু নাইট্রেট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে আবার প্রকৃতিতে ফিরে গেল। এই যে সাইকেল, এই সাইকেলটাকে বলে নাইট্রোজেন সাইকেল। এতক্ষণ তোমরা যে অ্যানিমেশনটা দেখলা, এটা থেকে কি বুঝতে পারলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। এটা ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা নাকি ক্ষতিকর ভূমিকা? এখানে কি তোমরা কি দেখতে পেলে? ব্যাকটেরিয়া কি উপকারী নাকি ক্ষতিকর? পৃথিবীর যে সবুজ, পৃথিবী যে উর্বর, সেটা সৃষ্টিতে কি ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা আছে? মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার কি কোনো ভূমিকা আছে? এখানে তোমাদের কাছে আমার প্রশ্ন, যেখানে কয় ধরনের ব্যাকটেরিয়া তোমরা দেখতে পেলে? কয় ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেন সাইকেলে ভূমিকা পালন করবে? এখান থেকে তোমরা বারবার যদি ভিডিওটা দেখো, তোমরা এখান থেকে এর একটা ভূমিকা তোমরা লিখতে পারবে। সেটা হলো পজিটিভ ভূমিকা, উপকারী ভূমিকা।
এবার আমরা চলে আসি ব্যাকটেরিয়ার উপকারিতাতে। ব্যাকটেরিয়া কি কি উপকার করে থাকে মানবতার কল্যাণে। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। টেরামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন এই অ্যান্টিবায়োটিক তৈরিতে এগুলো ব্যবহার করা হয়। আবার এগুলোর চিকিৎসা ক্ষেত্রে দেখা গেছে প্রতিষেধক টিকা তৈরিতে ব্যবহার করা হয়, মানে ভ্যাকসিন তৈরি। কৃষিক্ষেত্রে এর ভূমিকা সবচেয়ে বেশি। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে মাটির উর্বরতা বৃদ্ধিতে আমরা কি বলতে পারবো না ব্যাকটেরিয়ার পজিটিভ ভূমিকা আছে। মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি করছে? একদিকে নাইট্রোজেন ফিক্সেশন করে, আবার মাটিতে বসবাস করেও কিছু নাইট্রোজেন যৌগকে নাইট্রেটে কনভার্ট করে উদ্ভিদের গ্রহণ উপযোগী করছে। এভাবে ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করে কৃষিক্ষেত্রের উন্নয়ন ঘটাচ্ছে। তারপরে এই যে এটা নাইট্রোজেন সংবন্ধনের কারণেও মাটির উর্বরতাটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে পতঙ্গ নাশক হিসেবে বেশ কিছু ক্ষতিকর পতঙ্গ আছে যেগুলো কৃষিক্ষেত্রে মানে ক্ষতিকর। যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া আছে, যেটা কিনা এক ধরনের পোকা আছে যেটা তামাক পাতার একটা খেয়ে ফেলে। তামাক পাতাগুলোকে খেয়ে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করে কৃষকদেরকে। এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কি করে? দেখা গেছে যে ওই পোকাগুলোকে মেরে ফেলতে সমর্থ হয়। যার জন্য এভাবে কিছু পতঙ্গ নাশক হিসেবেও কিছু ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবেই কৃষকদেরকে সাহায্য করে থাকে। তাহলে পতঙ্গ নাশকের ভূমিকা পালন করে। ফলন বৃদ্ধিতে সাহায্য করে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের। তাহলে যদি মাটির উর্বরতা বাড়ে, মাটিতে বেশি বেশি পরিমাণে নাইট্রোজেন সংবন্ধন করে, পতঙ্গ নাশক হিসেবে ভূমিকা করে যদি কৃষকদের ফলন বাড়ায়, তাহলে সেটা তো অবশ্যই মানে এটার পেছনে এইটাই আসবে যে ফলাফল আসবে, ফলন বাড়বে। রাসায়নিক দ্রব্য, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য তৈরিতে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই এটাকে ব্যবহার করা হচ্ছে, যে যেটাকে বলা বায়োটেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরি করে কৃষি ক্ষেত্রের উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে। এরপর আমরা যেটা যাবো শিল্পক্ষেত্রে যেমন চা, কফি, তামাক এগুলো প্রক্রিয়াজাত করতে বিশেষ কিছু ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যেগুলোর কারণে চা, কফি, তামাকের আলাদা আলাদা ফ্লেভার আসে। দুগ্ধজাত শিল্প, এটাতে কিছু উপকারী ব্যাকটেরিয়া, যেমন কিছু ডেইরি প্রোডাক্ট তৈরি করা হয় কিছু উপকারী ব্যাকটেরিয়া দিয়ে। স্ট্রেপ্টোমাইসিন, ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোমাইসিস, স্ট্রেপ্টোকক্কাস, এই ব্যাকটেরিয়া গুলো থেকে দুগ্ধজাত প্রোডাক্ট গুলো তৈরি হয়, যেটার উপরে বলা হচ্ছে যে দুগ্ধজাত শিল্পে ব্যাকটেরিয়া গুলো ভূমিকা পালন করে। দুগ্ধজাত প্রোডাক্ট গুলোর মধ্যে আছে পনির, যেটা অথবা চিজ বলতে পারো, দই, মিষ্টি দই, টক দই, বিভিন্ন ফ্লেভার দই, পাস্তুরাইজড মিল্ক, এগুলো হলো দুগ্ধজাত প্রোডাক্ট তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে। পাট শিল্পে পাটগুলোকে প্রক্রিয়াজাত করতে কিছু বিশেষ উপকারী ব্যাকটেরিয়া ভূমিকা পালন করে। এই ব্যাকটেরিয়া পাটগুলোকে যদি কিছুদিনের জন্য পচানো হয়, না হলে কিন্তু যে সোনালি আঁশ সেটাকে আলাদা করা যায় না। ব্যাকটেরিয়ার দ্বারা এগুলোকে ফার্মেন্টেড করে নিতে হয়। এই জন্য পাট শিল্পে ব্যাকটেরিয়া পজিটিভ ভূমিকা পালন করে। চামড়া শিল্প, চামড়ার প্রসেসিংও ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এই জন্য চামড়া শিল্পেও ব্যাকটেরিয়ার পজিটিভ ভূমিকা দেখা যায়। যৌগ গ্যাস তৈরিতে, বায়োগ্যাস তৈরিতে, আবর্জনা, যে যৌগ গ্যাস তৈরি হয় বিভিন্ন ধরনের আবর্জনা থেকে, এই আবর্জনাগুলোকে পচাতে, গলাতে, ফার্মেন্টেড করতে সাহায্য করে বিভিন্ন ব্যাকটেরিয়া, এবং এগুলো ফার্মেন্টেড হয়ে তারপরে যৌগ গ্যাস তৈরি হয়। এভাবে শিল্পক্ষেত্রে আমরা দেখলাম ব্যাকটেরিয়ার ভূমিকা। এরপরে আসবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বললাম যে বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য, এমনকি চিকিৎসার ক্ষেত্রে আরো ডেভেলপ হচ্ছে এই জিন প্রকৌশলের মাধ্যমে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাকটেরিয়া গুলো যে প্লাজমিড থাকে, কাঙ্ক্ষিত জিনের ভেক্টর হিসেবে কাজ করে।
এই কাঙ্ক্ষিত জিনের ভেক্টর হিসেবে কাজ করে বিভিন্ন ইনসুলিন তৈরি করা সম্ভব হচ্ছে, তারপরে ভিটামিন, বিভিন্ন ধরনের উপকারী ভিটামিন তৈরি করা সম্ভব হচ্ছে। একদিকে চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করছে, আরেকদিকে ওষুধ শিল্পকেও সমৃদ্ধ করা সম্ভব হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলোকে ব্যবহার করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহারে ব্যাকটেরিয়া পজিটিভ ভূমিকা পালন করে। এরপরে তোমরা এটা তোমাদের দ্বাদশে একটা চ্যাপ্টার আছে বায়োটেকনোলজি, সেখানে তোমরা ডিটেলস জানতে পারবে ইনসুলিন কিভাবে তৈরি হয়, ভিটামিন কিভাবে তৈরি হয় ব্যাকটেরিয়া কোষ ব্যবহার করে, ট্রান্সজেনিক প্লান্ট কিভাবে তৈরি করা হয় সব জানতে পারবে। এরপরে পরিবেশ উন্নয়নে আবর্জনা পচনে, আবর্জনা যদি পচে যায়, গলে যায়, তাহলে পরিবেশ কি হয়, পরিবেশ বিশুদ্ধ হয়। এগুলো যদি না গলে যেত তাহলে পুরো পৃথিবীটাই কিন্তু গার্বেজ হয়ে যেত। আমরা একটা জায়গায় গার্বেজ দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কয়েকদিন পরে নাই, আমরা তো কেউ সরালাম না, কিন্তু কোথায় গেল? আসলে এটা পচে গলে মাটির সাথে মিশিয়ে দেয় আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু ক্লিনার, আমরা এদিক থেকে বলতে পারি এনভায়রনমেন্টাল ক্লিনার। এরপরে পয় নিষ্কাশন, যেগুলো তরল ড্রেনের যে তরল যে আবর্জনাগুলো সেগুলোকেও গলাতে সাহায্য করে। ইভেন পানি দূষণ রোধ করে। তেল, অনেক সময় দেখা যায় পানিতে তেল জাতীয় পদার্থগুলো থাকলে সেই তেলগুলোকেও কেটে পানিকে পরিশোধিত করতে পারে। এভাবে পরিবেশের উন্নয়নে ব্যাকটেরিয়াগুলো ভূমিকা পালন করে, আবর্জনা পচনে সাহায্য করে, পয় নিষ্কাশনে সাহায্য করে, তেল অপসারণে সাহায্য করে। এবার উপকারী ভূমিকায় কিন্তু ব্যাকটেরিয়ার বেশি, যার জন্য আমরা ব্যাকটেরিয়ার উপকারিতাটা আগে আলোচনা করব। এবং ব্যাকটেরিয়ার ক্ষতিকর দিকগুলো তো অবশ্যই আছে, মানুষের রোগ সৃষ্টি করে, উদ্ভিদে করে, অন্যান্য প্রাণীতে করে। মানুষে যে সমস্ত রোগ সৃষ্টি করে তার মধ্যে উল্লেখযোগ্য টাইফয়েড, যক্ষা, নিউমোনিয়া, ডিফথেরিয়া, আমাশয়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, অ্যানথ্রাক্স, কুষ্ঠ, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি উল্লেখযোগ্য এগুলো রোগগুলো। তার মধ্যে তোমরা যেটা তোমাদের সিলেবাসভুক্ত যেটা কলেরা রোগ, একটা মাত্র হিউম্যান ডিজিজ, হিউম্যান ব্যাকটেরিয়াল ডিজিজ তোমাদেরকে পড়তে হবে লক্ষণ সহ, সেটা হলো কলেরা। এই কলেরা রোগের জীবাণুর নাম পড়তে হবে, কলেরা রোগের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ পড়তে হবে তোমাদেরকে। এটা সহজ, ভাইরাল ডিজিজ গুলার থেকেও এটা একটু বেশি সহজ। কলেরা একটা মাত্র। এরপরে অন্যান্য প্রাণীতেও রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া, যেমন গবাদি পশুর অ্যানথ্রাক্স, ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির কলেরা হয়, গরু মহিষের যক্ষা হয়। উদ্ভিদেও রোগ সৃষ্টি করে, উদ্ভিদে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ডিজিজ হয়। সাধারণত উদ্ভিদে দেখবা যেগুলো রোগের মহামারী হয়েছে এই পর্যন্ত সেগুলো ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ডিজিজ। ভাইরাল ডিজিজ গুলো সাধারণত হিউম্যান বডিতে মহামারী সৃষ্টি, হিউম্যান বডিতে অ্যাটাক করে হিউম্যান মহামারী সৃষ্টি করে। কিন্তু প্লান্টের যে মহামারী গুলো, প্যান্ডেমিক গুলো, সেগুলো সাধারণত ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল। ইতিহাসে এভাবেই দেখা গেছে যে ডিজিজ গুলো মহামারী সৃষ্টি করে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল। উদ্ভিদের রোগ সৃষ্টিকারী এরকম কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ, ধান পাতার ব্লাইট রোগ, যেটা তোমাদের সিলেবাসভুক্ত। এই রোগটার লক্ষণ, প্রতিকার পড়বা। এছাড়াও কিছু রোগ আছে, আখের আঠা ঝরা রোগ, লেবুর ক্যান্সার রোগ, আলুর স্ক্যাব রোগ, ভুট্টার বোটা পচা রোগ। এরকম উল্লেখযোগ্য কিছু রোগ, আরো অসংখ্য রোগ আছে উদ্ভিদের ব্যাকটেরিয়াল ডিজিজ। কিছু উদাহরণ তোমরা পড়ে রাখবে। এছাড়া ব্যাকটেরিয়া কি করে, ক্ষতি করছে, আমাদের খাদ্যগুলো পচন করে, বিষাক্তকরণ করে দেয়। আমাদের কন্টেনার যে খাবারগুলো, সেগুলোতে কিছু ব্যাকটেরিয়া আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, যেমন আছে ক্লস্ট্রিডিয়াম। এরা এক্সপায়ার ডেট পার হয়ে গেলেই এরা কিন্তু খাবারটাকে পচে নষ্ট করে দেয়, এবং সেই খাবার যদি মানুষ খায় সেখান থেকে একটা রোগ হয়, বোটুলিজম, বিষাক্তকরণ, মানে খাদ্য পয়জনাস যে ডিজিজ, সেটা হলো বোটুলিজম। এই বোটুলিজম হতে সাহায্য করে এক ধরনের ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম আছে। তো এই যে ব্যাকটেরিয়া গুলো পচনে সাহায্য করে, বোটুলিজম হয়, বোটুলিজম হলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে খাদ্য পচন, বিষাক্তকরণ, এটা একটা ভয়ঙ্কর দিক ব্যাকটেরিয়ার।
তারপরে এছাড়াও দেখা গেছে যে এরা মাটির দূষণে উর্বরতা শক্তিও বিনষ্ট করে। একদিকে তারা প্রচন্ড হারে উদ্ভিদের গ্রহণ উপযোগী করছে মাটিটাকে, অন্যদিকে মাটিকে দূষণকারী ব্যাকটেরিয়াও আছে। এই দূষণকারী ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। যেমন হঠাৎ ওই জায়গাটাতে হয়তো বা নাইট্রেটের দরকার, কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এসে নাইট্রোজেন গুলোকে নাইট্রোজেনে পরিণত করে বায়ুমণ্ডলে মুক্ত করে দিল। তাহলে এটা মাটির উর্বরতার জন্য ক্ষতিকর। এভাবে ব্যাকটেরিয়ার মাটির উর্বরতাও নষ্ট করতে পারে। নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যগুলোকে নষ্ট করে দেয়। বিভিন্ন যুদ্ধে জীবাণু অস্ত্র তৈরিতে ব্যবহার, এটা কিন্তু নেগেটিভ, এটা ব্যবহার নেগেটিভ। এটা হিউম্যান বডি, যে আমাদের যে পুরো ওয়ার্ল্ডে যে হিউম্যান হেলথ, এটার উপরে একটা হুমকি স্বরূপ এই যুদ্ধে অণুজীব অস্ত্রের ব্যবহার। এই ছিল মোটামুটি ব্যাকটেরিয়ার অপকারিতা। এবার আমরা চলে যাব যে প্লান্টে যে ব্যাকটেরিয়া জনিত রোগ সেটার উপরে। প্লান্টের যে ডিজিজটা আমরা করব সেটা হলো ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস। এটার যে প্যাথোজেন, মানে জীবাণুর নাম, প্যাথোজেনের নাম হলো, প্যাথোজেন হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নাম হলো জ্যান্থোমোনাস ওরাইডি। এই নামগুলো কিন্তু তোমাদেরকে গণনাম, প্রজাতি নাম একদম সুন্দরভাবে স্পেল করে পড়তে হবে। বানান ভুল হলে পুরো কিন্তু তোমরা নাম্বার পাবে না। যদি হয়তোবা এরকম প্রশ্ন থাকলো যে প্যাথোজেনের সায়েন্টিফিক নেম লিখবো, ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইসের প্যাথোজেনের নাম লিখবো, বা যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় সেটার নাম লিখবো, সেটার সায়েন্টিফিক নেম হলো জ্যান্থোমোনাস ওরাইডি। এবার তোমরা চিত্রের মাধ্যমে লক্ষ্য করো যে এই রোগটা হলে ধান গাছের কি কি ক্ষতি হতে পারে। এখানে যে লক্ষণগুলো দেখতে পাচ্ছ, এখানে যে প্রভাবটা পড়বে সেটা হলো ধানের ছড়ার উপরে প্রভাব পড়বে। ধানের ছড়াগুলো হয়ে যাবে শস্য শূন্য, মানে চিটা পড়ে যাবে, চিটা হবে। এখানে তার মানে ফলন কমে যাবে, ধানের দানার শস্যের পরিমাণ কমে যাবে। এটাতে কৃষকের লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। এছাড়া আরো কিছু লক্ষণ পাতাতে দেখা যায়, এই যে ধসে যাওয়া। ব্লাইট মানে কিন্তু ধসে যাওয়া মানে পুড়ে যাওয়ার মতো। রোদে পুড়ে গেলে যেরকম হয়, এই ব্যাকটেরিয়া আক্রমণের কারণে পাতাগুলো এরকম পুড়ে যাবে। ব্যাকটেরিয়াল ব্লাইটের এগুলো পাতার লক্ষণ, এবং এটা হলো ধানের ছড়ার লক্ষণ। এই রোগের বিস্তার হতে পারে বীজ দ্বারা, বিভিন্ন ধরনের আগাছা দ্বারা, মাটি দ্বারা, সেচের দূষিত পানি দ্বারা এই রোগটা ছড়াতে পারে। এই রোগের যে লক্ষণগুলো আমরা দেখলাম, কি হলো? পাতা হলুদ হয়ে গেল, পোড়া বর্ণ ধারণ করে, তারপরে ধানের ছড়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু ফলন কমে যায় 60%। এটা অসংখ্য, মানে এটা অনেক চিন্তার বিষয়। এই রোগ হলে মহামারী পর্যন্ত, এটা যদি মহামারী আকারে দেখা দেয় তাহলে কিন্তু দেশে দুর্ভিক্ষ হবে। কেন বলো? কারণ আমাদের দেশে কিন্তু প্রধান খাদ্যশস্যই হলো ধান। এবার আমাদের তাহলে এই রোগের কি প্রতিরোধের কি দরকার আছে কি নাই? আমাদের দরকার আছে। আমরা আগেই জেনেছি প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো। এখন যদি হয়ে যায় ডিজিজটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রেও আমাদের কিছু করণীয় আছে। স্প্রে করব, ব্লিচিং পাউডার ইউজ করব, তারপরে আগাছা মুক্ত করব, এভাবে। আর প্রতিরোধ করব কিন্তু বীজ শোধন করে আমরা যদি এটাকে আগে থেকেই রোপণ করি, তাহলে কিন্তু রোগ হওয়ার মানে সম্ভাবনা থাকবে না। আরেকটা হলো রোগ প্রতিরোধী জাতের ধান চাষ করা। রোগ প্রতিরোধী, এই ব্যাকটেরিয়াল ব্লাইট ডিজিজ প্রতিরোধী জাত চাষ করা। তারপরে তো আমরা দেখলাম যে জমি আগাছা মুক্ত, সেচের পানি, ব্লিচিং পাউডার ব্যবহার করা, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াটা আক্রমণ করতে পারবে না। এই ছিল এই রোগের লক্ষণ, বিস্তার, প্রতিরোধ, প্রতিকার। এবার মানুষের ব্যাকটেরিয়া জনিত রোগ, সেই রোগটার নাম কি? ব্যাকটেরিয়া জনিত রোগের নাম হলো কলেরা। প্যাথোজেনের নাম হলো ভিব্রিও কলেরা। এটা একটা কমা আকৃতির ব্যাকটেরিয়া। এই রোগটা সম্পর্কে আমি কিছুই বলবো না, তোমরা এই একটা অ্যানিমেশন দেখো, রোগের লক্ষণ, রোগের বিস্তার এবং প্রতিকার। রোগের লক্ষণ, বিস্তার, প্রতিকার তোমরা এই অ্যানিমেশনটা থেকেই পেয়ে যাবে। আমি তোমাদের কাছ থেকে কমেন্টে একটা করে লক্ষণ জানতে চাবো কলেরা রোগের। তোমরা প্রত্যেকেই
একটা করে লক্ষণ, একটা বিস্তার, কিভাবে বিস্তার লাভ করছে রোগটা এবং কিভাবে এর প্রতিকার করা যায়, একটা উপায় তোমরা কমেন্টের মাধ্যমে লিখবে। এবার আমরা চলো অ্যানিমেশনটা দেখে নেই। রোগের লক্ষণগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। অলরেডি প্রতিকার স্টেজে আমরা চলে আসছি। কিভাবে এই রোগটাকে প্রতিকার করব, স্যালাইন তৈরি করা দেখাচ্ছে। এখানে শুধু প্রতিকার নেই, প্রতিরোধও আছে। ছেলেটা ভাবলো এই রোগটাকে ঠেকাতে হলে, মহামারী ঠেকাতে হলে প্রতিরোধ দরকার। সে কিন্তু এখন প্রতিরোধের জন্য উঠে পড়ে লাগছে। তাহলে আমরা এই অ্যানিমেশনটা থেকে ইনশাআল্লাহ লিখতে পারবো এই কলেরা রোগের বিস্তার, প্রতিরোধ, প্রতিকার। তোমরা পারবে না? ইনশাআল্লাহ পারবে। এরপরে আমি চলে আসছি কুইজ পর্ব। আজকের কুইজ পর্বের অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে যেহেতু আমি
তোমাদের সাথে লাইভে কমেন্ট করতে পারবো না, কিন্তু আমি তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই তোমরা কি অ্যান্সার করছো, এবং এটার সঠিক অ্যান্সার তোমরা পাবে আমার পরবর্তী ক্লাসে। এবং নেক্সট যে ক্লাসটা হবে সেটা আমার অণুজীব অধ্যায়ের শেষ ক্লাস, এবং সেই ক্লাসে তোমরা আজকের কুইজের আনসার পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, তুষের আগুন বলা হয় কোন ভাইরাসটাকে? হেপাটাইটিস এ, নাকি হেপাটাইটিস বি, নাকি হেপাটাইটিস সি, নাকি হেপাটাইটিস ডি? কোশ্চেন নাম্বার 2, রিট্রোভাইরাস কোনটি? রিট্রোভাইরাস বলা হয় কোনটি? হেপাটাইটিস বি ভাইরাস, নাকি এইচআইভি ভাইরাস, নাকি ফ্ল্যাভি ভাইরাস, নাকি টিএমভি ভাইরাস? 3 নম্বর প্রশ্ন, বোটুলিজম সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি? সিউডোমোনাস, নাকি অ্যাজোটোব্যাক্টার, নাকি ক্লস্ট্রিডিয়াম, নাকি জ্যান্থোমোনাস? কোশ্চেন নাম্বার 4, এই 4টাই প্রশ্ন থাকবে। দ্বিবিভাজন কোন ধরনের জনন? যৌন জনন, নাকি অযৌন জনন, নাকি অযৌন ও অঙ্গজ জনন, নাকি অঙ্গজ জনন? কোনটা সঠিক? এই 4টা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকে কমেন্টের মাধ্যমে জানাও, এবং এগুলোর যে সঠিক অ্যান্সার সেগুলো তোমরা পেয়ে যাবে আমার পরবর্তী ক্লাসে। নেক্সট ক্লাস হবে তোমাদের ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর উপরে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সম্পর্কে আমরা এর পরের দিন জানবো। আর আমার ক্লাসের রেফারেন্স ছিল আজকে হাসান স্যার, তারপরে হাসান স্যারের বই, এবং আজমল স্যারের বই, আল মামুন স্যারের লেকচার প্রকাশনীর বই, রেজাউল করিম স্যারের জীববিজ্ঞান প্রথম পত্র বই। এই ছিল আমার আজকের ক্লাসের লেকচারের রেফারেন্স। এতক্ষণ আমার ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।